বিশ্ববাজারের প্রভাবে তেলের দাম রকেট গতিতে বাড়লেও দেশে কমে কচ্ছপ গতিতে। হুট করে দাম না বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফা না কাটার সিদ্ধান্ত সময়োপযোগী বলছেন বিশ্লেষকরা। লুটপাটকারীদের শাস্তির আওতায় আনার তাগিদ। এবং ফরিদপুরে সংরক্ষণ ব্যবস্থা না থাকায় নষ্ট হচ্ছে পেঁয়াজ, নদীতে ফেলে দিচ্ছেন চাষি, লোকসানের শঙ্কা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে দেশের বাজারে তা বাড়াতে সময় লাগে না এক মুহূর্ত, কিন্তু কমলে তা কার্যকরে দেখা যায় চরম ধীরগতি। এপ্রিলে রেকর্ড দাম বাড়ানোর পর আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের ভোক্তারা সুফল পাননি। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, হুট করে অস্বাভাবিক দাম বাড়লে ভোক্তার ওপর চাপ সৃষ্টির পাশাপাশি মূল্যস্ফীতিকে উৎসাহ দেওয়া হয়। তাই হুট করে দাম না বাড়িয়ে নির্দিষ্ট মার্জিনের মধ্যে বাজারভিত্তিক ব্যবস্থা চালুর পরামর্শ তাদের। দেশের ৯০% বেশি জ্বালানি তেলের চাহিদা মেটানো হয় আন্তর্জাতিক বাজার থেকে আমদানির মাধ্যমে। ফলে বৈশ্বিক বাজারে ওঠানামার প্রভাব সরাসরি পড়ে দেশের বাজারে। তবে অভিযোগ রয়েছে, দাম বৃদ্ধির ক্ষেত্রে সরকার যতটা তৎপর, কমানোর ক্ষেত্রে ঠিক ততটাই উদাসীন। এখন যেহেতু আন্তর্জাতিক বাজারে তেলের দামটা আপনার কমে গেছে, তো সরকারের উচিত ওইভাবেই তেলের দামটা কমায় নেওয়া। অনেক কাস্টমার বলে যে তেলের দাম তো বিশ্ব বাজারে কমছে, আপনারা কেন কমান না? তা আমরা বলি এটা সরকার জানে, এটা সরকার কমালে আমরা কমাই দেবো। তেলের দামটা নিয়ন্ত্রণে থাকলে দ্রব্যমূল্যের দামও নিয়ন্ত্রণে থাকবে, আমাদের চলাফেরাটাও স্বাভাবিকভাবে করা যাবে। চলতি বছরের 18 এপ্রিল বিশ্ববাজারে দাম বৃদ্ধির কথা বলে লিটারে 1 লাফে 15 থেকে 20 টাকা বাড়ানো হয় ডিজেল, অকটেন সহ সব ধরনের জ্বালানির দাম। তবে পরবর্তীতে বিশ্ববাজারের দাম কমে এলেও দেশের বাজারে তা কমানো তো হয়নি, উল্টো জুন মাস থেকে অকটেনের দাম লিটারে আরও 5 টাকা বাড়িয়ে করা হয়েছে 145 টাকা, যা চলতি মাসেও বহাল রয়েছে। নীতি নির্ধারকদের এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট অর্থনীতিবিদরা। তাদের মতে, হুট করে দাম বাড়ালে উৎপাদন খরচ ও পরিবহন ভাড়া বেড়ে যায়, আর এর সরাসরি প্রভাব পড়ে নিত্যপণ্যের বাজারে। জ্বালানির সাথে সংশ্লিষ্ট যে জায়গাগুলো রয়েছে সে সমস্ত বিভিন্ন জায়গায় কিন্তু সুযোগ রয়েছে, কিন্তু কৃচ্ছ্রতা সাধনের এবং অর্থ সাশ্রয় করার বড় ধরনের সুযোগ রয়েছে, এবং সেই জায়গাগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের ওই জ্বালানি তেলের উপরে যে চাপটা, সেই চাপটা কিন্তু কমে আসবে। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক সংকটে আন্তর্জাতিক বাজারে দাম হুটহাট ওঠানামা করায় হঠাৎ করে দেশের বাজারে তা পুরোপুরি সমন্বয় করা কঠিন। খুব বেশি বাড়া কমার মধ্যে না, যে মোটামুটি একটা মার্জিনে যদি আমরা রাখতে পারি, যে খুব বাড়লেও খুব বেশি বাড়বে না, কমলেও খুব বেশি কমলো না, এরকম একটা মার্জিনে রেখে তারপরে যদি আমরা আস্তে আস্তে বাজার ভিত্তিক ব্যবস্থাপনার দিকে যেতে পারি, সেটা হচ্ছে আসলে জাস্টিস করা। জ্বালানির দাম স্থিতিশীল রাখা ও ভর্তুকি কমাতে অপচয় ও চুরি বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের। একই সাথে তারা জোর দিচ্ছেন একটি প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা গড়ে তোলার উপর। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্ববাজারে ইরানের তেল বিক্রির সাময়িক সুবিধা যুক্তরাষ্ট্র বাতিল করায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। মঙ্গলবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গেল 25 জুনের পর সর্বোচ্চ পর্যায়ে। এদিন দিনের শেষ ভাগে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম 5% বেশি বেড়ে প্রতি ব্যারেল $72 ছাড়িয়ে যায়। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দামও 5.3% বেড়ে প্রতি ব্যারেল $75 পার হয়। যুক্তরাষ্ট্রের সবশেষ পদক্ষেপের আগে মঙ্গলবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জেলায় হরমুজ প্রণালী পার হওয়ার সময় দুটি জাহাজে হামলার 2টি অভিযোগ তারা পেয়েছে। সংস্থাটি বলছে, এর মধ্যে একটি জাহাজে অজ্ঞাত ড্রোন দিয়ে আঘাত করা হয়, দ্বিতীয় জাহাজটিতে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং এতে জাহাজটির কাঠামোগত ক্ষতি হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো বাড়ল রাবারের দাম। জাপানি মুদ্রা ইয়েনের অবমূল্যায়ন এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাজারে বাড়ছে রাবারের দাম। জাপানের ওসাকা এক্সচেঞ্জে প্রতি কেজি রাবারের দাম 0.36% বেড়েছে। প্রতি কেজির মূল্য দাঁড়িয়েছে প্রায় $2.60। তবে টায়ার খাতে চাহিদা মন্দা থাকায় রাবারের দর বৃদ্ধি কিছুটা সীমিত ছিল।
বাজার বিশ্লেষকরা বলছেন, ডলারের বিপরীতে জাপানি ইয়েনের বিনিময় হার 4 দশকের মধ্যে সর্বনিম্ন স্তরের কাছাকাছি। ফলে জাপানি রাবার কেনা আগের চেয়ে সাশ্রয়ী হয়ে উঠেছে বিদেশি ক্রেতাদের জন্য। সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের মুনাফা না কাটার ঘোষণাকে সময়োপযোগী সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে আরও আগেই এমন সিদ্ধান্ত নিলে ব্যাংক খাতে অস্থিরতা অনেকটাই কমে আসত। তবে মুনাফাসহ মূল অর্থ কবে ফেরত পাবেন তার রোডম্যাপ না থাকায় হতাশা কাটছে না গ্রাহকের। দুর্দশাগ্রস্ত শরিয়াহ ভিত্তিক 5টি ব্যাংক একীভূত করে পুনরুদ্ধারের চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। তবে ফরেনসিক অডিটে আর্থিক অসঙ্গতি ধরা পড়লে ব্যাংকের ক্ষতি পোষাতে গ্রাহকের মুনাফা কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক, যা হেয়ার কাট নামে পরিচিত। তার আমানতে ফিরিয়ে দিতে পারছে। এখন গ্রাহকের আপত্তি ও আন্দোলনের মুখে হেয়ার কাট বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। বুধবার সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রায় 75 লাখ গ্রাহক দুর্দশাগ্রস্ত 5 ব্যাংকের আটকে থাকা আমানত মুনাফা সহ ফেরত পাবেন। তবে ব্যাংকগুলো সংকটে থাকায় তা দিতে সময় লাগবে। হেয়ার কাট হবে না, হেয়ার কাট তো বাদ যাবে। সরকারের এমন ঘোষণাকে আমানতকারীদের জন্য ইতিবাচক বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে লুটকারীদেরকেও দ্রুত শাস্তির আওতায় আনা উচিত। ইন্টারেস্ট বা মুনাফা সেটা পাবে, এবং যারা লুট করেছে তাদের এগেইনস্টে 30 ব্যাংকস আপনার 9টা ল ফার্মকে অ্যাপয়েন্ট করেছে, নো উইন নো ফি বেসিস, এবং তাদের এগেইনস্টে এই মানি লন্ডারিং যেটা হয়েছে সেই টাকাটা কিভাবে পুনরুদ্ধার করা যায় সে ব্যাপারে তারা কাজ করছে। সাথে সাথে 11টা কেসেস ভেরি প্রায়োরিটি বেসিস বাংলাদেশে অলরেডি সেটার খুব ভালোভাবে কুইক ডিসপোজালের জন্য এক্সপেডাইট করা হচ্ছে, যেটা ফাইন্যান্স মিনিস্টার বলেছে। তবে গ্রাহকের আমানত ফেরত দেওয়ার রোডম্যাপ থাকা উচিত ছিল বলে মনে করেন বিশ্লেষকরা। অভিনন্দনযোগ্য ওটা প্রস্তাব, আমি এটাকে স্বাগত জানাই। তবে আমার প্রশ্ন হলো যে অর্থমন্ত্রী মহোদয় তো বলেছেন, কিন্তু কবে নাগাদ এই টাকাটা দিবেন ফেরত? এটা কি আমাদের বা ডিপোজিটারদের জীবদ্দশায় ফেরত পাওয়ার সম্ভাবনা আদৌ আছে কিনা, সেটা নিয়ে আমার প্রশ্ন। দ্রুত সময়ে আমানত ফেরত দিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রমে গতি আনার তাগিদ দেন সংশ্লিষ্টরা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। ফরিদপুরে পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা না থাকায় পচন ও বাজার মূল্য না পাওয়ায় লোকসানে পেঁয়াজ চাষিরা। অনেকেই পেঁয়াজ বিক্রি করতে না পেরে ফেলে দিচ্ছেন পুকুরে কিংবা নদীতে। কৃষি অধিদপ্তর বলছে, হঠাৎ বৃষ্টি এবং সঠিক নিয়মে সংরক্ষণ না করাতেই এবছর তুলনামূলক বেশি নষ্ট হয়েছে পেঁয়াজ। পেঁয়াজ উৎপাদনে সারা দেশে দ্বিতীয় অবস্থানে ফরিদপুর। দেশের চাহিদা মেটানোর ক্ষেত্রে যুগ যুগ ধরে বড় ভূমিকা পালন করে আসছে এখানকার পেঁয়াজ। সদর উপজেলার পাশাপাশি নগরকান্দা, সালথা ও ভাঙাতেও পেঁয়াজের আবাদ হয় বেশি। এবছর জেলায় 87,500 হেক্টর জমিতে 8 লাখ মেট্রিক টন পেঁয়াজ চাষ হয়েছে, যা গেল বছর থেকে 5,000 হেক্টর বেশি। কৃষকদের অভিযোগ, স্থানীয় বাজারে মিলছে না ভালো দাম, অন্যদিকে সংরক্ষণে নেই পর্যাপ্ত ব্যবস্থা। এ কারণে পচে গেছে বেশিরভাগ পেঁয়াজ। বিক্রি করতে না পেরে নষ্ট পেঁয়াজ ফেলে দিচ্ছেন নদী, পুকুর এবং রাস্তায়। ভয়াবহ লোকসানের মুখে তারা। আমরা অনেক পেঁয়াজ ফেলাই দিচ্ছি, বুঝছেন, তারপর যে ভালো পেঁয়াজটা ও পেঁয়াজটা আমাকে দাম দিতেছে না, 800, 850, 900। এতে আমরা কৃষক শেষ। যে পরিমাণে খরচ করা হয়েছে সেই পরিমাণে আমরা দামটা পাইতেছি না। ম্যাক্সিমাম পেঁয়াজি পছন্দ হয়ে গেছে। ম্যাক্সিমাম 100 জন কৃষক থাকলে 60 জন কৃষকের পেঁয়াজি পছন্দ হয়ে গেছে। তবে কৃষি বিভাগ বলছে, এ পর্যন্ত 4,630টি এয়ারফ্লো মেশিন দেওয়া হয়েছে এ জেলায়, যার মাধ্যমে 47,000 মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হয়েছে। হঠাৎ বৃষ্টি, অতিরিক্ত সার ব্যবহার আর সঠিক নিয়মে গ্রেডিং না করে সংরক্ষণের কারণেই এবছর তুলনামূলক বেশি নষ্ট হয়েছে। যেহেতু পেঁয়াজ এটা উৎপাদন মৌসুমে এবার বেশি পেঁয়াজ উৎপাদন হয়েছে, আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি পেঁয়াজটিকে যদি সংরক্ষণ করা যায়, বিশেষ করে ব্লোয়ারে বলেন বা অন্য কোনোভাবে যদি সংরক্ষণ করা যায়, তাহলে 2-3 মাস পর এখান থেকে তারা একটি হয়তো ভালো মুনাফা অর্জন করতে পারবে। কৃষক বান্ধব সরকার বর্তমান যে কাজটি করছেন সেটি হচ্ছে কৃষকদেরকে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণ করছেন। পাট ও পেঁয়াজ উৎপাদন করে জীবিকা নির্বাহ করে কৃষি নির্ভরশীল জেলাটির চাষিরা। কৃষকদের রক্ষায় বাজার মূল্য নিশ্চিত ও সংরক্ষণে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি
নিউজ ডেস্ক। গর্ভবতী মায়েদের জটিল হরমোনজনিত সমস্যা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের গাইনি চিকিৎসকদের জন্য আয়োজিত সেমিনারটি পৃষ্ঠপোষকতা করে বেসরকারি প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ অ্যান্ড্রোক্রাইন সোসাইটির উইমেন্স হেলথ টাস্ক ফোর্সের আয়োজনে এই সেমিনারে প্রসূতি নারীদের স্বাস্থ্যসেবা ও করণীয় নিয়ে আলোচনা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মালিহা রশিদ সহ চিকিৎসা বিশেষজ্ঞরা সেমিনারে আলোচনা করেন। এতে অ্যান্ড্রোক্রাইন সোসাইটির পক্ষে হরমোনজনিত সমস্যা নিয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। চিকিৎসকদের কর্মদক্ষতা বাড়াতে এবং উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করতে সেমিনারটি ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।